মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি উজানের ঢলে 10 জেলায় বন্যা, সিরাজগঞ্জের নতুন এলাকা প্লাবিত, তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলি জমি। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে, সেচের আওতায় আসবে 18,000 হেক্টর জমি। এবার বিস্তারিত সংবাদ। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বেড়ে দেশের 10টি জেলায় নতুন করে দেখা দিয়েছে বন্যা। আগামী 24 ঘন্টায় আরও 6 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র ও যমুনার পানি আগামী 48 ঘন্টা পর্যন্ত বাড়তে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানিও সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘর নদীর পানি আগামী 24 ঘন্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী 48 ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিরপুর, সদর, বিলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1,500 পরিবার। তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও 500 হেক্টরেরও বেশি ফসলি জমি। বন্যা কবলিত মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে শাহজাদপুর সহ জামালপুরের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুট করে আবার নিয়ে এসে বাড়ি তো ভালো, ঘরে উঠে গেছে পানি। পানির নিগা বাড়িঘর তলা গেতেছে, গরু বাছুর রাখা পারতেছি না, ঘরের ভিতরে পানি, তেমন থাকা পারতেছি না, পোলাবার নিয়ে গেতেছি শ্বশুর বাড়ি। ব্রহ্মপুত্র ও ঘাঘর নদীর পানি বাড়ায় গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 165টি চরে পানি ঢুকেছে। এসব এলাকার অন্তত 2 লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে বহু ফসলি জমি। পানি কমার পরও দুর্ভোগ কাটছে না সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, শান্তিরগঞ্জ, জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার কয়েক হাজার মানুষের। নেত্রকোনা ও সিলেটে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি এখনো। আজকে বৃষ্টিটা কম, তো পানিও কমতেছে। এভাবে যদি 10-12টা দিন আমরা দিনটা খালি দেওয়া যাইতো, তাহলে কিন্তু আমরা রাস্তাঘাট অনেক উন্নয়নের কাম আটকে রয়েছে, এটি সব কিছু কাম আমরা গুছাইয়া করতে পারতাম আর কি, সহজ হতো। জামালপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। রাজবাড়িতে নিম্নাঞ্চলের বাড়িঘর, ফসলি জমি ও রাস্তা পানিতে ডুবে গেছে। এদিকে তিস্তা নদীর পানি ঢালিয়া পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ফলে লালমনিরহাটের তিস্তা পাড়ে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ, নেত্রকোনা এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান উজ্জ্বল, মীর মনিরুজ্জামান এবং ইমরানুল হক চৌধুরী। যমুনার পানি বৃদ্ধির মাত্রা অনেকটাই কমে গেলেও এখনও বিপদসীমার প্রায় 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার 5,500 পরিবারের প্রায় 24,000-এর বেশি মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও পশু নিয়ে। ইতিমধ্যেই তারা উঁচু স্থানে আশ্রয় নিতেও শুরু করেছে। আগামী 2 দিন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, তবে 2 দিন পরে বৃষ্টিপাত না হলে এই পানি কমবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিগত কয়েক বছর যাবৎ পাহাড়ি ঢল এবং 2-1 দিনের বৃষ্টিতেই কিন্তু জেলার কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। আসলে এই উপজেলাটি ভারতের মেঘালয় রাজ্যের লাগোয়া হওয়ার কারণে আসলে পাহাড়ি ঢল এবং বৃষ্টিতেই কিন্তু প্রতি বছরই প্লাবিত হয় এই সব অঞ্চল। নদ নদীর পানি কমতে শুরু করলেও হাওরের দিকে ঠিক সেভাবে পানি কিন্তু কমতেছে না। সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজ বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অথচ সুরমার আরেকটি পয়েন্ট, দিরাই পয়েন্ট, যেটি বাটি অঞ্চল বলা হয়, সেই বাটির দিকে কিন্তু পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার 10ম বৃহত্তম রাবার ড্যামের নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের 95% কাজ শেষ। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব, অতিমাত্রায় ভূগর্ভস্থ পানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সৃষ্ট পানি সংকট কাটাতে রাবার ড্যাম প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। 2021 সালে জেলা শহরের রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ভাটিতে শুরু হয় 353 মিটার দীর্ঘ রাবার ড্যামের নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের 98% কাজ শেষ এবং শিগগিরই শেষ হবে বাকি কাজ, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাবার ড্যাম কানেক্টিং এর যে রোডটা আছে ওটার কাজ চলমান রয়েছে এবং এটা 80% কমপ্লিট হয়ে গেছে কাজ, এবং আমাদের প্রকল্পের টোটাল কাজের 98% ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। বাকি 2% আছে, উইদিন 20 ডেজের মধ্যে আমরা একটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। এই রাবার ড্যামের যে আপে যে আপনার 56 কিলোমিটার বাংলাদেশের ভিতরে অংশ আছে, এই 56 কিলোমিটারের এই পুরা নদীটাই আমাদের পানি থাকবে। এই পানি থাকলে এই দুই পারের লোকজন কৃষি কিংবা মৎস্য কিংবা অন্য যে মানুষের কাজের যে পানি লাগে, এই পানিগুলো এখান থেকে মিট আপ করতে পারবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর 2 তীর সহ বরেন্দ্র অঞ্চলের 18,000 হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। বছর জুড়ে বাড়বে দেশীয় মাছের উৎপাদন, পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর বাড়ায় এলাকার টিউবওয়েলগুলোতে সহজেই মিলবে সুপেয় পানি। এই রাবার ড্যামের মাধ্যমে জলের একটা আধার সৃষ্টি হবে, অনেক জল এখানে ধারণ ক্ষমতা থাকবে। সেহেতু সেচ যদি ভালোভাবে দেওয়া যায় তাহলে আমাদের ফসল উৎপাদন বাড়বে। তো আমরাকে যদি এই পানি থাকে তাহলে আমরা কিন্তু এই মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবো। এটার জন্য সৌন্দর্য হয় সে ব্যবস্থা কোনা রেখে জনের কাজ সৌন্দর্যটা শেষ করে। তবে ড্যামের জন্য অধিগ্রহণ করা জমির অর্থ বুঝে না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। আমাদের এখন অধিগ্রহণের যে ন্যায্য যে পাওনা, আমরা পাওনাটা এখন আমরা অতি শীঘ্র চাই এবং প্রসেসও চলছে, আমরা শুনছি, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এটা ধীরগতি সম্পন্ন। প্রসেসটা হচ্ছে ধীরগতি সম্পন্ন এবং আমরা যে দ্রুত যেন একটা আশু ব্যবস্থা হোক এটা আমরা প্রত্যাশী। জমি অধিগ্রহণ না করেই যে কাজ করা হচ্ছে, আমরা যে সহযোগিতা করে যাচ্ছি 21 সাল থেকে আমাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হোক, এই টাকা চাইতে গিয়ে আমরা হয়রানির শিকার হলাম, কেস মামলা হামলা শিকার হলাম। অনেক ভয় ভীতি দেখা যাচ্ছে, জোর করে মানে নির্দোষী লোককে আসামি বানিয়ে দিয়ে যে লোক হাঁটালছে। তো এই পরিস্থিতি আমাদের পয়সা গড়িয়ে দিতেছে না। জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা একটু জটিল প্রক্রিয়া, আপনারা জানেন। হ্যাঁ, এটা আমাদের ডিসি মহোদয় প্লাস হলো আমাদের ডিপার্টমেন্ট প্লাস হলো যা আছে সবাই মিলে কাজ করতেছে। এটা আমরা হয়তো দ্রুতই এটা হয়তো সলিউশন হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 246 কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। আমের নার্সারি গড়ে ভাগ্য বদলে গেছে পাবনার ঈশ্বরদীর মেহেদী হাসান শিবলির। তার বাগানে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি সহ 42 প্রজাতির আমের গাছ। বাহারি প্রজাতির আম দেখতে বাগানে আসেন দর্শনার্থীরাও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। দুর্লভ প্রজাতির এই আমের বাগানটি তৈরি করেছেন একসময় শিক্ষিত বেকার যুবক মেহেদী হাসান শিবলি। শিবলির এই বাগানে আছে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি। আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় প্রায় লাখ টাকা কেজি দরে। পাকলে একদম টকটকা কালার হয়, আর এই আমটা জুন মাসে পাকে। এছাড়াও এই বাগানে আছে বিশ্বের সবচেয়ে বড় আম ব্রুনাই কিং, আছে চীনের রেড আইভরি, চিয়াং মাই, থাইল্যান্ডের চিং চাকাপাত, হানি ডিউ, ডগ মাই সিমং, 3 টেস্ট, কিউজ আই, তাইওয়ানের তাইওয়ান গেইন, তাইওয়ান রেড, আমেরিকার রেড পলিমার ও অস্ট্রেলিয়ার R2E2 সহ প্রায় 42 প্রজাতির আম। শুধু আম দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থীরাও। অনেকে আসার পরে দেখে যে আমগুলো এত সুন্দর সুন্দর কালার আম, অনেক রকম আম দেখার পরে ওরা খুব মুগ্ধ হয়ে যায়। জীবনে আমি এই কোথাও এই আম দেখি নাই। এদের বাগানে হলো প্রায় 40-42 প্রজাতির হলো আম আছে, যেগুলো বাংলাদেশে খুবই বিরল। এ প্রদর্শনী প্লট দেখিয়ে নার্সারিতে আমের চারা বিক্রি করেন শিবলি। অনলাইনের মাধ্যমে অর্ডার আসে সারা দেশ থেকে। 64টা জেলায় আমরা গাছ পাঠিয়ে থাকি।
আর বেশিরভাগই অর্ডার আসে আমাদের ঢাকা থেকে, চট্টগ্রাম, তারপরে ময়মনসিংহ, এই জায়গাগুলো থেকে আমরা অর্ডার বেশি নেই। আমাদের চাহিদা ব্যাপক, আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকতেছি। এ নার্সারির উদ্যোক্তা শিবলি জানান 2020 সালে ঢাকার একটি কলেজে স্নাতক সম্মান 3য় বর্ষে পড়তেন তিনি। করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যায় কলেজ। বেকারত্ব ঘুচাতে নানার কাছ থেকে 3.5 বিঘা জমি ইজারা নিয়ে তিনি ব্যতিক্রমী এ প্রদর্শনী প্লট ও নার্সারি তৈরি করেন। দেশ বিদেশ থেকে সংগ্রহ করেন দুর্লভ প্রজাতির আমের জাত। করোনার সময় পড়াশোনার একটু গ্যাপ যায়, তখন দেখা যাচ্ছে যে আমি শখের থেকে আস্তে আস্তে করতে করতে দেখা যাচ্ছে যে এটা খুবই ভালো লাগে আমার কাছে। আর ছোটবেলা থেকে গাছের প্রতি একটা আলাদা নেশা ছিল, তার কাছ থেকেই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই জাতগুলো নিয়ে কাজ করে আর কি। অনলাইনের মাসিক আয় প্রায় 6 লাখ টাকা। কৃষি কর্মকর্তারা তার এ উদ্যোগের প্রশংসা করে নানা সহযোগিতার আশ্বাস দেন। দুর্লভ যে গাছ প্রজাতিগুলো সে সংগ্রহ করেছে, এগুলো যাতে করে সে সম্প্রসারণ করে নিজে চারা তৈরি করে আমাদের পাবনা জেলার অন্যান্য যারা উদ্যোগী কৃষক আছে তাদের মাধ্যমে সেটা বিস্তার করতে পারেন। আমরা আশা করি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের যে একটা উদ্যোগ, সেইটাকে আমরা সফল করতে সক্ষম হব। শিবলির এ উদ্যোগ বেকার যুবকদের জন্য হতে পারে এক অনন্য দৃষ্টান্ত। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বাংলাদেশে মেরুদণ্ডের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে সায়েন্টিফিক সেমিনার। দুপুরে স্কয়ার ফার্মার পৃষ্ঠপোষকতায় পাবনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ইবনে আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্পাইন সোসাইটির বিদায়ী সভাপতি অধ্যাপক ডক্টর শাহ আলম, নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডক্টর সৈয়দ শহীদুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম, অর্থোপেডিক সোসাইটির সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর ওয়াহিদুর রহমান। মেডিকেল কলেজে অর্থোপেডিক্স সার্জারি বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডক্টর আকসাদ আল মাসুর। জেলার শতাধিক চিকিৎসক এতে অংশ নেন। পাবনায় ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সুরেলা সন্ধ্যা। গতরাতে বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে একক, দ্বৈত এবং সমবেত কণ্ঠে 2 বাংলা জনপ্রিয় গান, নাচ এবং কবিতা পরিবেশন করেন কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক প্রলয় চাকি, সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক ডক্টর হাবিবুল্লাহ। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। তবে আমদানি বাড়লেও পণ্যটির দাম না কমে দিন দিন বেড়েই চলেছে। হিলি বন্দরের পাইকারি বাজার প্রতি কেজি কাঁচামরিচ 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে, আর খোলা বাজারে তা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। বন্দরের ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ সংকট থাকায় কাঁচামরিচের দাম বাড়ছে। এমন অবস্থায় সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। তবে ভারতীয় বৃষ্টি এবং বন্যার কারণে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। রাজস্ব তুলে নেওয়া হলে কাঁচামরিচের দাম কমে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ এবং বগুড়ায় পৃথক অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ 5 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব 12 এর অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেন। গ্রেপ্তার ব্যক্তিরা হল কুষ্টিয়া সদর উপজেলার মোজাহার শেখ, লালমনিরহাট জেলার আদিত মারির আব্দুল সোনা, কুড়িগ্রাম জেলার আনিসুর রহমান, ভুরুঙ্গামারীর নিজামুদ্দিন এবং সাদ্দাম হোসেন। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, সলঙ্গা এবং বগুড়া জেলার শেরপুর থানায় মামলা হয়েছে। দেশের সংসদ সদস্যরা নিজ এলাকার সরকারি হাসপাতালে না গিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলায় ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সহ হাসপাতালের পরিচালক সহ অন্যান্য চিকিৎসকরা। এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ করায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা দেয় যানজট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কেও বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট।
চাকরিতে কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে ঢাকা ও উত্তরাঞ্চলমুখী শত শত যানবাহন আটকা পড়ে, দেখা দেয় তীব্র যানজট। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সকালে কয়েকশো শিক্ষার্থী মিছিল শেষে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে। এতে বন্ধ থাকে যান চলাচল। কোটার কারণে সরকারি চাকরি প্রত্যাশীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি তাদের। দেশে সাধারণ মানুষ বেশি, সাধারণ শিক্ষার্থী বেশি, মুক্তিযোদ্ধার সন্তান অনেক বেশি না, তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী বেশি না, তারপর নারী সমাজের কথা যদি বলে আজকে নারী সমাজ যেখানে এগিয়ে গেছে, আমার মনে হয় না কোটার কোনো আবশ্যকতা সেখানে আছে। যে কোনো পরীক্ষা বা কোনো ভর্তি পরীক্ষা যে কোনো একবার ব্যবহার করতে পারবে, তার বেশি ব্যবহার করতে পারবে। কোটার বিষয়ে যৌক্তিক সংস্কার চান আন্দোলনকারীরা। যে নির্বাহী বিভাগ এত বুদ্ধিজীবী আইনজীবী থাকতো, কেন এমন তারা পরিবর্তন দাঁড়ি করলো? আমরা তো কোটা বাতিলের দাবি জানাইছিলাম না, কোটা সংস্কার, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী তো ঘোষণা দিয়েছিলেন। ফলে ওনাদের আসলে ভুলের জন্য কেন শিক্ষার্থীরা আসলে সাফার করবে? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে ফেরত যাচ্ছি না, আমরা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করছি। কোটা বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশ থেকে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। এছাড়াও একই দাবিতে রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরীর মডার্ন মোড় এলাকায় ঢাকা রংপুর লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেন তারা। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারী। আজ ব্রাহ্মণবাড়িয়ার পল্লী বিদ্যুৎ সমিতির ঘাটুরা কার্যালয়ের সামনে সমিতির কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ সভা করেছেন। এছাড়াও দিনাজপুরের বিরামপুরে সমিতির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির নেতারা। বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশের আয়োজনে গতরাতে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে এই সঙ্গীতানুষ্ঠান হয়। এতে কণ্ঠে আদ্রিতা চক্রবর্তী, তবলায় রাজীব চক্রবর্তী এবং তীর্থ বড়ুয়া, হারমোনিয়ামে প্রমিত বড়ুয়া এবং আনন্দী সেন এবং তানপুরায় এনায়েতুল্লাহ সানি অংশ নেন। মিলনায়তন ভর্তির দর্শক মুগ্ধ হয়ে শাস্ত্রীয় সঙ্গীত উপভোগ করেন। কিশোরগঞ্জে নির্বিচারে স্থলচর শামুক নিধন চলছে। বিশেষজ্ঞরা বলছেন এর ভালো গুণও রয়েছে। কিশোরগঞ্জের প্রতিনিধি বিজয় খোকার রিপোর্ট। কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা সদরের পাড়া মহল্লা এমনকি খেতে খামারে গেলেই চোখে পড়বে বড় বড় শামুক। স্বেচ্ছেতে জায়গা ও বাড়িঘরে এদের বিচরণ বেশি। দিনের বেলায় দেয়ালে, ঘরের টিনে, গাছে ও নানা জায়গায় দল বেঁধে লুকিয়ে থাকে। বের হয় রাতের বেলায়, হানা দেয় বাসা বাড়ি, দালান কোঠা, বাগান ও খেতে খামারে। স্থানীয়রা বলছে গত 2-3 বছরে এ ধরনের শামুকের বিস্তার বেড়েছে খুব। জঙ্গলি শামুক, এটা আপনার এই শামুকটা বসলে পরে যে কোনো জায়গায় বসে হাঁস খেলে হাঁসও মারা যায়। বাসা বাড়ি দোকানে যে কোনো যাতে মানুষের ক্ষতি করে এরকম আনাচে কানাচে ভর্তি, রোডে ভর্তি, রাস্তায় ভর্তি, ঘরে ভর্তি। এখন আমরা শামুকের যন্ত্রণা আমরা কি করব? আগে এই শামুক নিয়ে কথাবার্তা কম হলেও সম্প্রতি রাসেলস ভাইপারের গুজবের সঙ্গে আফ্রিকান এ শামুক নিয়েও গুজব ছড়িয়ে পড়েছে। স্থলচর শামুকটিকে স্থানীয় লোকজন উপদ্রব ভেবে নির্বিচারে মেরে ফেলছে। তারা বলছে এগুলো পরিবেশ, ফসল, ঘরের আসবাবপত্র এবং দেয়ালের ক্ষতি করছে। বাগানের ক্ষতি করতেছে, ওয়ালের ক্ষতি করতেছে, এমনকি অফিসের ভিতরেও বিভিন্নভাবে যদি যে এটা প্রবেশ করতে পারে তাহলে অফিসেরও বিভিন্ন আসবাবপত্র এইগুলোর উপর প্রভাব বিস্তার করে। শামুক আমি যে ভাই পলিথিন এ করে দৌড়া একটা একটা হইলে আমি পলিথিন দলা করে নদীর মধ্যে পালাই দিই, যাতে এদের বংশ ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, অতিষ্ঠ লোকজনের পক্ষে করণীয় জানতে স্থানীয় কৃষি অফিসে লিখিত আবেদন করেছে অরণ্য নামের একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন।
এই শামুকটি সম্পর্কে প্রথম জানা যায় 2015 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায়। তখন এই বিশ্ববিদ্যালয়ের বহু বাগান ও গাছপালার ব্যাপক ক্ষতি করে শামুক। এ বিষয়ে গবেষণা না থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শামুকটিকে ক্ষতিকর বলা হয়। এটার মাংসে অনেকটা শক্ত, যার কারণে অনেক বেশি পরিমাণে এরা খাবারটা গ্রহণ করে এবং দ্রুত এরা বংশবিস্তার করতেছে। তবে মৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচারাল বিভাগের অধ্যাপক ডক্টর এম এ সালাম জানান, এটি আফ্রিকান জায়ান্ট ল্যান্ড স্নেইল। তখন এসব নিয়ে গবেষণা না থাকায় এটিকে ধ্বংসের কথা বলা হয়েছিল, যা সঠিক ছিল না। এইটার মাংস খুবই শক্ত, এত শক্ত যে কাউকে কাটে মাছকে বা অন্য ইয়েকে কেটে খেতে দেওয়া যায়। এরপরে আমাদের 15-16 সালের দিকে আমাদের ক্যাম্পাসে ব্যাপক আকারে দেখা যায় এরা আসলে হার্বিভোর, অর্থাৎ তৃণভোজী এবং নরম জাতীয় যে বাগানের ফল ফসল এইটা খায়। এবং মজার ব্যাপার হচ্ছে এরা রাত্রের বেলা বা চড়ে বেড়ায়, মুখের থেকে সে লালা নিঃসরণ করে এবং এখানে যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ক্ষতিকর উপাদানগুলা, মরা চামড়া, সেগুলা ওই লালার মাধ্যমে সরে যায় এবং আপনার বিউটি সবচেয়ে বেশি একটি সুন্দর কাজ করে এর মাধ্যমে। এ অবস্থায় আফ্রিকান শামুক ধ্বংস না করে বাগান কিংবা গাছপালা রক্ষা করা সম্ভব বলে মনে করেন অধ্যাপক সালাম। তিনি এই ব্যাপারে বন ও কৃষি বিভাগকে তৎপর হতে আহ্বান জানিয়েছেন। মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে সাম্প্রতিক পাহাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোগ্যপণ্য নিয়ে সহায়তা করেছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক। সকালে ক্ষতিগ্রস্ত শতাধিক পাহাড়ি বাঙালি পরিবারের মাঝে চাল, ডাল, তেল এবং লবণ সহ মোট 6 রকমের ভোগ্যপণ্য মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমলকান্তি চাকমা সহ অন্যান্যরা। পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশ দূষণের দায়ে 2টি হোটেলের মালিককে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে কুয়াকাটা সৈকতের পাশে বৈশাখী হোটেল এবং গাজী রেস্তোরাঁকে 1.5 লাখ টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এই আদালত পরিচালনা করেন। ময়লা পানি সরাসরি সমুদ্রে ফেলা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। টানা বৃষ্টি ও উজানের ঢলে 10 জেলায় বন্যা। সিরাজগঞ্জের নতুন এলাকা প্লাবিত, তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলি জমি। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যামের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সেচের আওতায় আসবে 18,000 হেক্টর জমি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ করায় যানজটে ভোগান্তি। ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।